আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের জীবন অনেক সুখী কাটতেছেন। কিন্তু আপনাদের ফাতেমা আপু কিন্তু অনেক বেশি প্যারার মধ্যেই যাচ্ছে। কারণ সবসময় ফাতেমা আপুর জীবনটাই মনে হয় একটা দুর্বিষহ প্যারা যন্ত্রণা, সব কিছুই ফাতেমা আপুর জীবনে একদম অতপ্রতভাবে জড়িত। কেয়ার করা জন্ম থেকেই মানে এত বেশি হচ্ছে আবেগপ্রবণ, তো বেশি আবেগী মানুষ হলে যা হয়, মানুষের প্রতি বেশি মায়া মমতা ভালোবাসা মহব্বত। আর এই মায়া মমতা মহব্বতই আমাকে একদম কুরে কুরে ধ্বংস করে দিল। আমি চোখ কান বন্ধ করে কোনো কিছু থাকতে পারি না, এটাই আমার হচ্ছে একটা দোষ। অনেকেই আছে যে দেখে না দেখার ভান করে থাকতে পারে বা বিবেকহীনের মতো থাকতে পারে। আমি আসলে পুরাটাই বিবেকবান মানুষ। নিজের প্রশংসা নিজে করতে হয় না, কিন্তু একদম সত্য কথা, আমি এবং আমার হাজব্যান্ড দুটা মানুষই আমরা এক মেরুতে মানে একই সুতায় হচ্ছে আবদ্ধ। কারণ ও আমার স্বামী যেমন হচ্ছে বিবেকবান, মানুষের প্রতি ভালোবাসা মায়া মহব্বত বেশি, আমার হচ্ছে মানে আছে না অনেক সময় স্বামী স্ত্রী একটু বিপরীতমুখী হয়। দান দীক্ষা বা মানসিক দেওয়াত হওয়ার দিক দিয়ে আমার হাজব্যান্ড আমার থেকে এক হাত উপরে, আমিও তার সে আর এক হাত উপরে, এরকম। মানে আমরা অনেক কিছু চাইলেও মানে মানুষের মতো মানে ওরকম হতে পারে না, সেলফিস্টের মতো হতে পারি না। আমাদের নিজের একটা মানে ব্যক্তিত্ব আছে, গণ্ডি আছে। ভাবে যে আজ আছে কাল নাই, আজকে এই তো দুদিন, কয়দিন আর বাঁচবো। মানুষের সাথে সবসময় সুসম্পর্ক আর ভালো সম্পর্ক বজায় রাখার জন্যে আমরা প্রতিনিয়ত নিজেদেরকে অনেক বেশি মানে চেষ্টা করি যে সম্পর্কগুলো যাতে সুন্দর থাকে। দেন এটা করতে গেলে আমাদের আবার দেখা যায় নিজের উপর বাঁশগাড়ি হয়ে যায়, অনেক বেশি পরিশ্রম প্যারা হয়ে যায়। তা কেয়ার করা, সারা জীবন এটা করে আসতেছি, করতেই হবে। তা আমাদের হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে সারা জীবন এরকম আমরা শুয়ে শুয়ে অনেক কিছু কল্পনা করি যে আমাদের হয়তো অর্থনৈতিকভাবে আরও সচ্ছল হলে মানুষের জন্য এটা করতাম ওটা করতাম, এরকম হতো। তো আমার আসলে বাসায় যদি একটা কাজের মানে সহযোগিতা করার জন্য একটা হেল্পিং হ্যান্ড থাকতো, তাহলে আমার কাজকামগুলো অনেক বেশি সহজ হতো এবং অনেক বেশি প্যারা লাগতো না। আর অর্থনৈতিকভাবে যদি আরেকটু সচ্ছল হতাম, তাহলে হয়তো মানসিক ইচ্ছা মতো মন মতো মানুষের জন্য কিছু করতে পারতাম। যাই হোক, আমার জায়গা থেকে আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি ততটুকুই সবার জন্য করার চেষ্টা করি। এটা হচ্ছে আমি মানুষ হিসেবে আমার নৈতিক দায়িত্ব আমি মনে করি। আর কে কী ভাবলো কে কী করলো সেটা আসলে প্রতিদান স্বরূপ তো আসলে কিছু পাবো না। কিন্তু মাঝে মাঝে মানুষ তো আক্ষেপ হয়, আমরা তো আর হচ্ছে ফেরেশতা না। যাই হোক, দিন শেষে যখন মানুষের জন্য অক্লান্তভাবে কোনো কিছু করি, তখন দেখা যাচ্ছে যে এমনিতেই মনের মধ্যে আসলে অনেক বেশি খারাপ লাগে যে আসলে মানুষটা কেমন, অপোজিট প্রান্তের মানুষটা আসলে কেমন, কার জন্য কী করি। আসলে দিন শেষে এই জন্যে তখন মনটা খারাপ হয়ে যায়। আর বিবেকহীন কিছু কিছু মানুষ আছে যাদের কথা না বললেই না, তারা আসলে এরকমই হবে। তাদের মানে প্রতিদান পাওয়ার পর যে কৃতজ্ঞতাবোধ এটা থাকে না। আসলে সেসব মানুষদের উদ্দেশ্যে বলতেছি, যারা আসলে এমন তাদের উদ্দেশ্যে বলতেছে। আর সবাই তো আর এক হয় না, কিছু কিছু মানুষ আছে যে তারা অনেকটাই ভালো। যাই হোক, আমি এই যে কর্মব্যস্ত জীবন, আপনাদের ফাতেমা আপুর যে শুরু হয় রান্না বান্না এইগুলোই করতেছি আর কি। আর আপনাদের ফাতেমা আপু বেশিরভাগ সময় হাতে মাখানোর তরকারিগুলোই বেশি রান্না করে, কারণ হাতে মাখানো তরকারিগুলো না রান্না বসাই দিয়ে অন্য অন্য কাজ করা যায়, এটা হচ্ছে মূল টেকনিক। আর অন্যান্য কাজগুলো কিন্তু এই যে চুলার ধারে দাঁড়া থেকে থেকে কষানো বা এই সেই করতে অনেক সময় লাগে। আর যেহেতু এগুলো ট্যাংরা মাছ বলেন, পুঁটি মাছ বলেন, তারপরে হচ্ছে ছোটো ছোটো মাছ যেটাই বলেন, সেগুলো কিন্তু আসলে হাতে মাখানো তরকারিটাই বেশি মজা লাগে। আর দেন বড় বড় মাছ যেগুলো, সেগুলো কিন্তু আবার হচ্ছে একটু কষিয়ে রান্না করলেই ভালো লাগে, যে মাছের যে আসলে নিয়ম। তো যাই হোক, আমি এখানে বেশি করে পটল দিয়ে আর একটা দুটো আলু দিছি, আর পেঁয়াজ টেস্ট দিয়ে বেশি করে সুন্দর করে হচ্ছে তরকারিটা মাখাই দিলাম। এইভাবে আমি হচ্ছে রান্না করি। আর বেশিরভাগ সময় আমার মেয়েরা তো ওই আলু দিয়েই বেশি চচ্চড়ি করা হয়, তো আপনাদের ভাইয়া আবার আলু অত বেশি পছন্দ করে না, তো ওর জন্য আমি হচ্ছে এখানে হলো পটলও অ্যাড করে দিছি। তো যাই হোক, এদিকে আমি রান্না হচ্ছে দুই জায়গা দুইটা করছি, কারণ বেশি করে রান্না করতে গেলে এক জায়গা যদি করেন একই মাছ, তাহলে হয়তো তরকারিটা অতটা মজা হয় না। তো অল্প পরিমাণে করছি, দুই কড়াই করছি, যাতে খাবারটা টেস্ট মানে ভালো থাকে বা সুন্দর হয়। তো যাই হোক, এখানে আমি সেই
মিষ্টি লাউ ভাজিটা উঠাইয়ে দেব, আর তার সাথে সাথে আরও অন্যান্য রান্নাগুলোও করে নেব। এভাবে আমি কাজগুলো করে থাকি আর কি। তো আপনাদের আসলে আমার ভিডিওগুলো কেমন লাগে জানি না, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন। অনেক দিনই তো হয়ে গেলো, হাজার হাজার পোস্ট করলাম, একটা ভিডিও তো আমার ফেসবুক মামা তার নজরে নিল না। জানি না আমার আসলে ভিডিও কোয়ালিটি ভালো হয় না জন্যই নাকি অনেকের মানে যেমন তেমন ভিডিও ভাইরাল হয়ে যায়। তো ফেসবুক মামা আসলে আমার ভিডিওটা আপনার কাছে রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওতে যখন আপনি স্ক্যানার করেন যদি শুনে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে ভাইরাল করে দিবেন এবং হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে তারা আমাকে ফলো দেয়, লাইক কমেন্ট শেয়ার করে। এই আর কি, আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, তাহলে কেন আমার ভিডিওটা আপনি ফরেওতে নেন না মামা? আপনার কাছে কিন্তু আমার অনেক অভিযোগ। যাই হোক, আপনি অনেক অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আমার মতো একটা অসহায় নারীকে একটু কর্মসংস্থার ব্যবস্থা করে দিলে আপনার কী হয়? লেখাপড়া শিখে ঘরগন্ডি বসে আছি ঘরের মধ্যে। যাই হোক, নিজের ইচ্ছা মতো 2-4 টাকা ফুরাবো বা নিজে একটু আর্নিং করে নিজের নিকটতম আত্মীয় স্বজনে কিছু একটু উপহার দেব বা বাচ্চা কাচ্চার জন্য কিছু করব, আমার অনেক বেশি শখ। যেহেতু অনলাইনে ঘরে বসে অনেকেই এখন এরকম ব্লগিং ভিডিও করে আর্নিং করতেছে, অনেকের জীবন পাল্টে গেছে, তাহলে আমার ক্ষেত্রে কেন আপনি এত অবহেলা করতেছেন আমি বুঝি না। তো অবশ্যই আপনি আমার ভিডিওটা ভাইরাল করে দিবেন বা আমার ভিডিওর কী সমস্যা না সমস্যা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে আমিও চেষ্টা করব। তা যাই হোক, অনেক বক করলাম ফেসবুক মামার সাথে। ফেসবুক মামা আসলে আদৌ কি আমার কথা শুনতে পায় জানি না। তো ভালো লাগলো, যারা আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বলবেন যে আসলে আমি কী থেকে কী বলি, আবল তাবল। যাই হোক, আপনাদের ভিডিওগুলো আমি দেখি, যারা যারা আমাকে কমেন্ট করেন তাদের পেজটাও আমি ঘুরে আসি। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর সাপোর্ট করলে পরবর্তী ভিডিও অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমারও ভালো লাগে আপনারা যদি একটু উৎসাহ দেন, আর আপনাদের উৎসাহ দিলে আমার কাজের আগ্রহ বাড়ে।